কলেজের গেটে বসে আছি, তখনই মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই সাদ, মানে ফেসবুক ফ্রেন্ড, বলল, প্রিন্স, রাজশাহীতে একটা বাইক রেস আছে গতকালকে। সত্যি নাকি দোস্ত? তুই রেসটা অংশগ্রহণ করবি নাকি? আমার বাইক আছে, ওইটা দিয়ে রেস দিবি? তার বলতে আমি আজকেই আসতেছি। আচ্ছা, আমি তোর নামও দিতেছি। অবশ্যই। আচ্ছা। আমি ফোন কাটতেই আমার বন্ধুরা জিজ্ঞেস করলো, দোস্ত কে ফোন দিছে? একটা রেস আছে রাজশাহীতে, এখনই রাজশাহীতে যেতে হবে, বাই। দোস্ত সাবধানে যাইস। রেস জিতলে অবশ্যই পার্টি দিতে হবে। তার বলতে আমি কলেজ থেকে বাসায় এসে গেলাম। বাসায় এসে অনলাইনে রাজশাহীর ট্রেনের একটা টিকিট বুক করলাম। তারপর ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে দেই। আমি মেহেদি হাসান প্রিন্স, বাবা মায়ের একমাত্র ছেলে। ছিলাম একসময় 2 বছর আগে, কিন্তু 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে নিজের বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছি। কিন্তু বাবা মা আমার জন্য অনেক সম্পদ রেখে গিয়েছে। তখন থেকে নিজের জীবনের কোনো পরোয়া করি না, সব সময় মারামারি আর রেস নিয়েই পড়ে থাকি। বাইক রেস হলো জীবনের সবচেয়ে বড় পেশা আমার। বাইকে রেসের জন্য অনেক পুরস্কার পেয়েছি আমি। আর এতটুকুই থাকুক, পরিচয় আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তাড়াতাড়ি করে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম। কিছুক্ষণ পর ট্রেনটা ছাড়ল। তারপরের দিন সকাল 9:30-এ ট্রেন রাজশাহীতে পৌঁছায়। ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নেমে সাদের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাদ আসতেছে না, তাই আরেকটু সামনে গেলাম। গিয়ে দেখি একটা কলেজ আছে। কলেজের সামনে দোকান থেকে একটা সিগারেট ধরালাম। সিগারেট ধরিয়ে যখনই টান দিতে যাব, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে ঠাস ঠাস করে একটা চড় মারল। তোর এত বড় সাহস, আমার কলেজের সামনে সিগারেট খাস? দেখতে তো স্টাইলিশ লাগে, সিগারেট খাস কেন? মেয়েটা থাপ্পড় মারায় মাথায় রাগ উঠে গেল। মিস, আপনাকে কিছু করে নাই, আপনি মেয়ে মানুষ বলে, নাহলে এতক্ষণে মেরে তক্তা বানায়া দিতাম। নাবিলা, ছেলেটা মনে হয় নতুন এই শহরে, তোকে চিনছে না, তাই তোর সাথে এভাবে কথা বলছে। এই শহরে আগে থাকলে তোর সাথে কখনো খারাপ বিহেভ করতো না। থাপ্পড় মারা মেয়েটার নাম তাহলে নাবিলা। দোস্ত, এটাকে ভালো করে শিক্ষাতে, যাতে তোকে এবারে চিনে ফেলতে পারে। তখনই নাবিলা, এই ছেলে, তোর বাবা মায়ের নাম্বার দে। আচ্ছা নেন, 018***69। নাবিলার নাম্বারটা দিয়ে কল দিল। কল আসলো আমার মোবাইলে। তা দেখে নাবিলা বলল, ওই, আমি তোর নাম্বার দিতে বলি নাই, তোর বাবা মার নাম্বার দে। বাবা মা থাকলে তো নাম্বার দিব, না হলে কিভাবে দিব? মানে? বাবা মা অনেক আগেই উপরে। ও সরি, আমি এভাবে বলতে চাই নাই। ইটস ওকে। তখনই সাদ আসলো। কিরে শালা, তোকে আমি কখন থেকে খুঁজতেছি, টেনশনে তুই কইছিলি? তুই আসতেছিস না দেখেই তো আমি এইদিকে চলে আসছি। সাদ নাবিলাকে দেখে বলল, আসসালামু আলাইকুম আপু, আপনি? আমি। ওই শালা, তুই রে আপু ডাকতেছিস কেন? ও তো তোর বয়সী, আর এই বজ্জাত মায়াটা তো আমাকে আর কিছু বলতে না দিয়ে হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলো আর নাবিলাকে বলল, আপু, ও এই শহরে নতুন, তাই আপনাকে চিনতে পারেনি। আপু, আপনি ওকে মাফ করে দিবেন। ইটস ওকে, আর আমরা সেম বয়সী, তাই আপু না বললে হবে। নাবিলার কথা শুনে সাদ আর নাবিলার 2 বান্ধবী অবাক হয়ে নাবিলার দিকে তাকিয়ে আছে। আমি সাদের হাত ধরলাম। সাদ দেখি ভয়ে কাঁপতেছে। তখন নাবিলা পিছন থেকে বলল, আর একটু কথা বলে যাও। যা শাচন্নি, তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আমি এটা বলে সাদকে সেখান থেকে টেনে নিয়ে আসি। এদিকে নাবিলা আর ওর বান্ধবীরা, নাবিলা, তুই তো কাউকে সিগারেট বা তোর সাথে কেউ উঁচু গলায় কথা বলে তুই ওর হাড্ডি গুড্ডি ভেঙে দিস, তাহলে এই ছেলেটাকে কেন কিছু বললি না? কারণটা কি? নেহা ঠিক বলেছে। নাবিলা বেবি, তুমি এখন বলবা? কিরে, কিছু বল।
আসলে দোস্ত হয়েছে কি, কি হয়েছে বললো? ওকে প্রথম দেখাতে ক্রাশ খাইছি। নাবিলা লজ্জা সুরে বলল। ওই ছেলেটাকে দেখে মনে আমার হার্টবিট বেড়ে গেছে। তাহলে নাবিলা বাবু, তুমি প্রেমে পড়ে গেলে? সব জানতে পারবো, তার জিনিস আমার কাছে আছে, কারণ ওর বন্ধু সাদ, আর ওর ফোন নাম্বার আমাদের কাছে আছে, আর ওর নাম্বার আমার কাছে আছে। ওয়াও, তাহলে ওর ফোন নাম্বারে কল দেওয়া যাবে আর সাদের থেকে সব কিছু জানা যাবে ওর ডিটেলস সম্পর্কে। তা না হলে বাবাকে বলে ওর সব ডিটেলস সম্বন্ধে জানা যাবে। ঠিক বলেছিস। চল। ওরা সবাই ক্লাসে চলে গেল। আর এদিকে আমি সাদকে টেনে কিছু দূর আনার পর সাদ বলল, ওই শালা, তুই জানোস নাবিলাকে? জানলে আমার কি হইব? ও পুলিশ প্রধানের মেয়ে। ধর হালা, পুলিশের প্রধানের বাসা তো ঢাকায়, পুলিশের প্রধানের মেয়ে এখানে থাকবো কেমনে? ও এখানে ওর মামার বাসায় থাকে, আর নীলা ওর মামাতো বোন। নাবিলার মামা এখানকার বড় বিজনেসম্যান। আর শালা, তুই ওকে কি বলছিস? শালা, তুই তো গেছ। এই প্রিন্স কোনো পুলিশ টুলিশ কাউকে ভয় পায় না। আমি একটু ভাব নিয়ে বললাম, তোর গাল মারা এখনো গেল না? ওহো, ওসব কথা ভাবতে, এখন বল রেস কখন? বিকেলে। আর তুই নাবিলা আপুর কাছ থেকে মাপ চাই নিস, না হলে তোকে মেরে আস্ত রাখবে না। ওসব কথা বাদ দে, ওগুলোরে পরে দেখা যাইব, এখন বাসায় চল। সাদ আর আমি বাসায় চলে আসি বাইক নিয়ে। বিকেলবেলা রেসের জন্য রেডি হয়ে বাইকে সাদকে নিয়ে বের হলাম। বাইকে করে বের হয়ে কিছু দূর এসে একটা মেয়েকে দেখলাম। মেয়েটাকে দেখে আমি চিনে ফেললাম। মেয়েটা আমার ফেসবুকে পরিচিত, নাম সিদরাতুল সিনহা। মেয়েটা ফেসবুকে অনেক ভাব নেয়। মেয়েটাকে দেখে আমি ডাক দিলাম, হ্যালো সিনহা। আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি প্রিন্স, তোমার ফেসবুক ফ্রেন্ড। ওয়াও, তুমি প্রিন্স? তুমি এত সুন্দর আর কিউট, কিন্তু ফেসবুকে তোমাকে এমন দেখায় কেন? আমি মনে মনে বলতেছি, শালে ফেসবুকে আমার সাথে যে ভাব নিতে, এখন কেন বলতেছস কিউট? না মানে জানি না কি জন্য আমাকে ফেসবুকে কিউট দেখায় না। তুমি সত্যি অনেক কিউট আর স্টাইলিশ, কিন্তু তুমি এখানে কেন? এই তো রেস দিতে আসছি এখানে। তোমার বাসা তো নিশ্চয়ই এখানে, তাই না? কিন্তু তুমি রেস দিতে পারো নাকি? আমরাও রেস দেখতে যাচ্ছি। ও, তখনই একটা মেয়ে বের হয়ে আসলো, সকিনা সকিনা বলতে বলতে। সিনহাকে উদ্দেশ্য করে বলল। সিনহাকে সকিনা ডাকাতে আমি একটু অবাক হলাম। ওই, ওর নাম সকিনা মানে? ওর নাম তো সিনহা। মেয়েটা আমাকে দেখে বলল, তোরে যা জিজ্ঞেস করছি তাই বল। সিনহা দেখি রাগী ভাবে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা চুপ হয়ে গেল। ওই, আপনাকে কি বলতে বলছে? ও ও আবার কি বলবে? এই চলো ভেতরে চলো। তুমি চুপ, আপনি বলেন। মেয়েটা এবার বলল। আমি আর সাদ এটা শুনে হেসে দিলাম। ও ভাই, মারো মুঝে মারো। হাসতে বললাম, তোমার সাথে পরে কথা বলবো। সিনহা এটা বলে মেয়েটাকে ঘুষি আর থাপ্পড় মারতে মারতে নিয়ে গিয়েছে। আমি আর সাদ হাসতে হাসতে বলতেছে, শালার আসল নাম সকিনা আক্তার, ফেসবুকে নাম দেয় সিদরাতুল সিনহা। এটাই বাঙালি জাতি। তারপর সাদ আর আমি বাইক নিয়ে রেস দিতে চলে আসি। সেখানে এসে শুনি এখানকার বড় বিজনেসম্যান এখনো আসেনি। উনি আসলে নাকি রেস শুরু হবে, তাই আমি আর রেস দিবে সকলে অপেক্ষা করতেছে। দোস্ত, জিতলে পার্টি দিতে হবেই। ধুর হালা, এখনো শুরুই হয় নাই, তুই পার্টি চাইতেছিস? তো কি হয়েছে, কিছুক্ষণ পর তো শুরু হবে। রেস শেষ হলে পার্টি অবশ্যই দিতে হবে।
শালা, এখনো রেসটা জিততেও পারে নাই আর তুই এখনই পার্টি চাইতেছিস? তো কি হয়েছে, আমি জানি রেস তুই জিতবি। জানলে চুপ থাক। আর পার্টি হারলেও পাবে, জিতলেও পাবে, ওকে? সাবধানে চালাবি। তোর ভাই কি কখনো অসাবধানে চালায় নাকি? গালটা একটু কম মারিস। তুই হালা একটু চুপ থাক। কিছুক্ষণ পর অনেকগুলো গাড়ি আসলো। মনে হয় এখানকার বড় বিজনেসম্যান আসলো। গাড়ি আসতেই গাড়ি থেকে দুটো মেয়ে নামলো। মেয়ে দুটোকে দেখে আমি অবাক হলাম, কারণ মেয়ে দুইটা হলো নাবিলা আর নীলা। মনে মনে বলতেছি, ওরা কি জন্য এখানে আসলো? মনে হয় ওরাও রেস দেখতে এসেছে। নাবিলা আর নীলা আমাকে রেস দিতে দেখে অবাক। নাবিলা আর নীলা আর নীলার বাবাকে সবাই ফুল দিয়ে বরণ করে স্টেজে বসালো। কিছুক্ষণ পর রেস শুরু হবে। সবাই বাইক নিয়ে লাইনে দাঁড় করালো। আমিও নীল একটা বাইক নিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর রেস শুরু হলো। আমি বাইক নিয়ে সবার আগে ফুল স্পিডে চালাইতেছে। আমার বাইক চালানো দেখে নাবিলা অবাক হলো আর মনে মনে ভাবতে লাগলো, ওয়াও, ছেলেটা বাইক চালানো কত স্টাইলিশ আর কি স্পিডে বাইক চালায়, দেখে প্রেমে পড়ে গেলাম। আমি সবার আগে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। আমি রেস শেষে জেতার পর সবাই আমাকে ঘিরে ফেললো। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে কিছুক্ষণ পর পুরস্কারের জন্য ডাক দিল। পুরস্কার নেয়ার সময় নাবিলা আমার দিকে তাকিয়ে আছে। পুরস্কার নিয়ে আমি আর সাদ সকিনা মানে সিনহার কাছে গেলাম। অনেক ভালো বাইক চালান মিস্টার। থ্যাঙ্কস সকিনা। এটা বলবো নাকি সিনহা? প্লিজ তুমি সিনহা বলিও। তাইলে সকিনা কারে কব? হ্যাঁ, সিনহা ওরূপে সকিনা আমার দিকে রাগীভাবে তাকালো। তখনই নাবিলা কোথা থেকে এসে বলল, এখানে কি হচ্ছে? তাতে তোর কি? নাবিলা আমাকে কিছু না বলে সিনহাকে বলল, এই মেয়ে, তোমাকে যেন আর প্রিন্সের আশেপাশে না দেখি, যা এখান থেকে। আপু। এটা বলে চলে গেল। ওই কুত্তে, তুই ওরে চলে যেতে বলছিস কেন? আরে তুমি এভাবে কথা বলো কেন? জানো আমার বাবাকে? তোর বাবার নাম জানলে চাকরি দিবি নাকি? সাদ আমাকে থামতে বলতেছে, কিন্তু আমি, ওই শালা তুই ভয় পাস কেন? এখানে আমি আছি না। চুপ থাকতো একটু। আপু, ওকে মাফ করে দেন, ও একটু এমন টাইপের। ওই, ও তোর কোন জন্মের আপু লাগে? হ্যাঁ, ওই তুই চুপ থাক। তোমরা এবার থামো। আর তোমার নাম কি? নাম বললে চাকরি থাকবে না। এত ভাবনাও কেন? তাতে তোর কি? ওই সাদ, চল তো, রেস জিতছি, একটু মজা করব। এই মাইয়া আইসা সব ভেজাল করে দিছে। আমি সাদকে টেনে বাইকে করে নিয়ে আসি, আর নাবিলা পিছন থেকে বলতেছে, হারামি কুত্তা, তোর পরিচয় আমি 10 মিনিটে বাহির করবো। আমি আর সাদ বাসায় এসে পড়ি। বাসায় আসতেই সাদ বলল, দোস্ত, তুই কাজটা ঠিক করস নাই। ভালো না খারাপ সেটা পরে বোঝা যাবে, এখন তুই আর ওর সম্বন্ধে কথা না বলে চুপ থাক। দোস্ত, একটা কথা বুঝলাম না। নাবিলার সাথে যে ছেলে একটু খারাপ ব্যবহার করে তাকে নাবিলা মেরে তক্তা বানিয়ে ফেলে, কিন্তু তোকে কিছু বললো না কেন? শালা, তুই সারাদিন লয়ারের মতো প্রশ্ন না করে একটু চুপ থাক আর পার্টির ব্যবস্থা করেই চল। তারপর সাদের বন্ধুদের সাথে মিলে একটা পার্টি দিলাম। তারপরের দিন সকালে সাদের বাসা থেকে বিদায় নিয়ে ট্রেনে করে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তারপরের দিন সকালে কলেজে গেলাম। আমাকে দেখে আমার বন্ধুরা বলল, শালা, রেসে তো জিতলি, এখন পাঠিয়ে দে। শালা, জিতছি না হারছি তোরা জানলি কেমনে? প্রিন্স তো কখনো বাইকে রেসে হারে না, আমরা জানি। তাই নাকি? এখন পার্টি দে। দেব, আগে তোদের গার্লফ্রেন্ডদের ডাক। তারপর রাহাত ওর গার্লফ্রেন্ড ফারিয়াকে কল দিল, আর নীল ওর গার্লফ্রেন্ড নিধিকে কল দিল, আর ওদেরকে আসতে বলল। ওরা আসলো কিছুক্ষণ পর। হাই প্রিন্স, কেমন আছোস? ভালো, আর কালকে রাতে আসছে। আমরা সবাই ফ্রেন্ড, তাই তুই করে বলেই। ওহো,
কলেজ শেষ হলে একটা পার্টি হবে। বুঝেছি। রাহাত কল করে বলল, তোমরা এসে প্রিন্সের সাথে কথা বলতেছো, আমাদের দিকে তাকাচ্ছ না। আরে বাবু, তুমি রাগ করেছো? তোমার সাথে কথা বলবো না, শুধু রোমান্স করব। নিধি নীলকে জড়িয়ে ধরল আর ফারিয়া রাহাতকে। তখনই আমি বললাম, তোদের বাবু জানো তামা রূপা সোনা সব পরে বলিস, ওকে? আমার মতো সিঙ্গেল প্লাস্টিকের সামনে এগুলা বলিস না। তা তোকে কত মেয়ে প্রপোজ করে তুই একটা পটিয়ে নিলে তো পারিস। আমি এতিম ছেলে, আমার সাথে কে প্রেম করবে? আরে এতিম হলে প্রেম করা যায় না নাকি? তাছাড়া তুই তো অনেক কিউট, একটা গার্লফ্রেন্ড বানিয়ে ফেলা। তোকে কত মেয়ে প্রপোজ করে, ওখান থেকে একটা অ্যাকসেপ্ট করে মিঙ্গল হয়ে যা। হমো। প্রিন্স, তোর জায়গায় আমরা থাকলে এতদিনে কয়েক হাজার গার্লফ্রেন্ড বানাই ফেলতাম। নীল আর রাহাত এটা বলে জিহ্বায় কামড় দিয়ে ফেলল। এটা শোনার পর ফারিয়ার নিধি রাহাত আর নীলের দিকে রাগে চোখে তাকালো। তখনই নিধি নীলের কান ধরে বলল, কি শালা লুচু, তোর মেয়েদের সাথে ঘোরার অনেক শখ তাই না? আর ফারিয়া রাহাতের কান ধরে বলল, কুত্তা, 10-20টা গার্লফ্রেন্ড বানাবি তাই না? তোকে আমি আজকে শেষ। ফারিয়ার নিধি রাহাত আর নীলকে কিল ঘুষি মারতেছে। ওই দুই বেচারা গার্লফ্রেন্ডের মায়ের সইতেছে, আর আমি বেচারা ওদের গার্লফ্রেন্ডের মায়ের দেখতেছে। তোদের সাথে আর কথাই নেই, তোদের সাথে ব্রেকআপ। নিধি আর ফারিয়া বলল, বাবু আমরা তো মজা করে বলছি। নীল আর রাহাত, রাখ তোদের বাবু, তোদের সাথে ব্রেকআপ বললাম না, ব্রেকআপ। বলে নিধি আর ফারিয়া চলে গেল। আর এদিকে নীল আর রাহাত আমার কাছে এসে বলল, দোস্ত কিছু একটা কর, নাইলে আমরা আত্মহত্যা করবো। ধুর শালা, তোরাও না। এক্স গার্লফ্রেন্ড চলে গেছে তো কি হয়েছে? নতুন একটা খুঁজে নেবি, তার জন্য আত্মহত্যা করা লাগবে নাকি? দোস্ত মজা না করে বল, আমরা এখন কি করবো? ঠিক আছে বলতেছি। হেই বৎস, ভুলে যাও নিজের এক্সকে, খুঁজে নাও নতুন কাউকে। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, পারলে 2টা লাথি মাইরা গাড়িতে তুলে দিয়ে আসো। ওই হালা, তোর কবির গোষ্ঠী কিলে, আগে বল আমরা কি করবো? ধুর হালা, বুদ্ধি দেমো। তোরা আমার লগে এমন করস, যা তোদের আর বুদ্ধি দেবো না। দোস্ত ভুল হয়ে গেছে, এখন কিছু একটা কর। তুই ছাড়া আমাদের কেউ আর কোনো বুদ্ধি দিতে পারবে না। কেন, আমি কি বুদ্ধির সাগর নাকি? আচ্ছা বুদ্ধি দেবো, কিন্তু কাজ সফল হওয়ার পর ট্রিট দিতে হইব। দোস্ত যা চা সব দিমো, তা আমাদেরকে একটু মিল করাইয়া দে। তাইলে তোদের গার্লফ্রেন্ড 2টারে দিয়ে দে। দুর্বল। আচ্ছা বলতেছি, তোরা এখন গিয়ে গার্লফ্রেন্ডের কাছে মাফ চাইবে। যদি মাফ না করে তখন আমার কাছে আসবে, আমি অন্য বুদ্ধি দেব। আচ্ছা যাইতেছি। যদি মাফ না করে আমি অন্য থেরাপি দেব। এখন ক্লাসে চল। আমি রাহাত আর নীল ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি ফারিয়ার নিধি বসে আছে। রাহাত আর নীল ওদের কাছে গেল। বাবু এবারের মতো মাফ করে দাও। ঠাস, কুত্তা হারামি, যা, কখনো আমার সামনে আসবি না, যা, আরো গার্লফ্রেন্ড বানা। রাহাত আর নীল ওদের অনেক বোঝাইছে, কিন্তু বুঝতেছে না। আর কিছুক্ষণ পর রাহাত আর নীল চলে আসলো। দোস্ত শাকচুনি 2টা কিছু বুঝতেছে না, অনেক বুঝাইছি। সাব্বাস, তোরা বাঘের বাচ্চা। গার্লফ্রেন্ডদের কয়জনে সাতচুনি কইতে পারে? তোরা কইতে পারছস, তাই তোরা বাঘের বাচ্চা। দোস্ত মজা বাদ দে, এখন কি করবো ক? ক্লাস শেষ হোক তারপর বলবো, এখন ক্লাস কর। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। ক্লাসে রাহাত আর নীল মনোযোগ দিতেই পারছে না, গার্লফ্রেন্ডদের টেনশনে। আমি মনে মনে বলতেছি, শালা তোরা 2টা হচ্ছ বিড়ালের বাচ্চা। আমার ফ্রেন্ড হইলে কেমনে জানি না, গার্লফ্রেন্ডের ভয় পাস তোরা। ক্লাস শেষে রাহাত আর নীল আমার কাছে আসলো। দোস্ত বল তো কি করবো? যা, লাস্ট বারের মতো মাফ চাইবি, দেখ জল্লাদরা মাফ করে কিনা। যাইতেছি। রাহাত আর নীল ফারিয়াদের কাছে গেল, কিন্তু আবার 2টারে থাপ্পড় মাইরা দৌড় দিল। ওরা আমার কাছে আইসা, দোস্ত বুঝছি, তোগো বিড়ালের বাচ্চা 2টারে দিছে। আচ্ছা, ওদের শিক্ষা দিতে হইলে আমার কথা মতো কাজ করতে হবে।
বল কি করবো? আমরা তিনজনে কক্সবাজারে ঘুরতে যাব। ওখানে গিয়ে মোবাইলটার সিম বন্ধ রাখবো আর ঘোরাঘুরি করব। তোদেরকে না দেখে তোদের গার্লফ্রেন্ডদের কি অবস্থা হয় কক্সবাজার থেকে ফিরে এসেই বুঝবি। দোস্ত গার্লফ্রেন্ড ছাড়া কেমনে থাকবো? না তাহলে তুই মুড়ি খা আর তোর গার্লফ্রেন্ডের পিছনেই দৌড়া। এই নীল, চল আমরা যাব। হুম। দোস্ত আমিও যাবো, আমি আমার গার্লফ্রেন্ডের শিক্ষা দিব। সাব্বাস, এই না হলে বাঘের বাচ্চা। আচ্ছা, কালকে সবাই যাব। হুম। তার পরের দিন আমরা তিনজনে কক্সবাজারে গেলাম। কক্সবাজারে গিয়ে অনেক ঘোরাঘুরি আর মজা করলাম। বন্ধুর সাথে থাকায় অনেক মজা করতে পারছি। 3 দিন পরে আবার বাসায় চলে আসলাম। পরের দিন আমরা তিনজন কলেজে গেলাম। কলেজে যেতেই কোথা থেকে নিধি আর ফারিয়া এসে নীল আর রাহাতের কলার ধরে, তারপর ফারিয়া রাহাতকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো আমি তোমার জন্য কত টেনশনে ছিলাম। তোমার ফোন বন্ধ ছিল, কলেজেও আসো না, তোমার জন্য কত টেনশনে ছিলাম। আমাকে মেরে তাড়িয়ে আবার আমার জন্য টেনশন করছিলা? তোমাকে আর কখনো মারবো না, সব সময় তোমার কথা মতো চলবো। তুমি যা বলবে তা শুনবো, আর কখনো ছেড়ে কোথাও যেও না। এখন থেকে আমার কথা মানতে হবে। তোমার সব কথা মানবো, তুমি যা বলবে তাই করব। ফারিয়া রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। এদিকে নীল আর নিধির অবস্থাও একই। কিছুক্ষণ পর ওরা আমার কাছে এসে বলল, থ্যাঙ্কস দোস্ত, তোর কারণে টাইট দিতে পারছি। দোস্ত প্ল্যানটা জোস ছিল, কলেজ শেষ হলে পার্টি পাবি। কিসের প্ল্যান, কিসের পার্টি, কিছুই বুঝতেছি না। বোঝা লাগবে না, আমরা একটু আসতেছি। যা, গার্লফ্রেন্ড পাইয়া আমাদের তো ভুলেই যাইতেছিস। না দোস্ত, তোরে কি ভোলা যায়? তুই তো জানের টুকরা। পাম না দিয়ে এখন যা। ওরা চারজন চলে গেল। আমি আর কি করব, একা একা দাঁড়িয়ে আছি। তখনই কে যেন প্রিন্স বলে পিছন থেকে ডাক দিল। আবে, কোন হালায় এত মধুর সুরে ডাক দিল? আমি পিছনে ফিরে দেখি নাবিলা। নাবিলাকে দেখে আমি অবাক হলাম। ওই মাইয়া, তুই এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? নাবিলার পিছনে দেখি অনেক পুলিশ, মনে হয় ওকে গার্ড দিতে আসছে। আসতে পারোস, বাবার অনেক সম্পদ আছে, যে কোনো সময়ে যেখানে যেতে পারোস। তা এখানে কি? আচ্ছা, তোমার কি ভয় করে না? আমার কাছে এতগুলো গাইড থাকতে তুমি আমার সাথে এভাবে কথা বলো। আমি যদি তোমাকে গাইডদের মারতে বলি তখন? প্রিন্স মায়েরকে সেদিন থেকেই ভয় পায় না, যেদিন তার মা বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে। প্রিন্স যদি এখন মারা যায়, প্রিন্সের জন্য কাদারও কেউ নেই। সো প্রিন্সের মরার কোনো ভয় নেই। সরি, আসলে আমি ওভাবে কথা বলতে চাই নাই। আচ্ছা, ওই দিনের জন্য সরি। কোন দিনের জন্য? ওই দিন কলেজের সামনে। আসলে আমি সিগারেট খাওয়া একদম দেখতে পারি না, তাই তোমাকে কলেজের সামনে খেতে দেখিয়ে মারছি। সরি, আমাকে মাফ করে দাও। আমি নাবিলার দিকে কতক্ষণ তাকিয়ে, আচ্ছা মাফ করে দিলাম। থ্যাঙ্কস। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো গরিবের সাথে ফ্রেন্ডশিপ করবেন? আপনি তো অনেক বড় লোক, আমার সাথে কেন আপনি ফ্রেন্ডশিপ করবেন? আমি তোমাকে কখনো বলছি নাকি যে তুমি গরিব নাকি? আর ফ্রেন্ডশিপের মধ্যে কখনো ধনী গরিব নাই। তাহলে এখন থেকে ফ্রেন্ড? তাহলে আপনি করে নয়, তুমি করে বলবে। তুমি কেন? সব ফ্রেন্ডরা তো একে অপরকে তুই করেই বলে, আমি কেন তুমি করে বলবো? আমাদের ফ্রেন্ডশিপটা একটু অন্যরকম। মানে? বোঝা লাগবে না। আচ্ছা, তুমি এখানে কেন? আমিও এই কলেজে ভর্তি হয়েছি। কেন, তুমি না রাজশাহীতে পড়তে? তাহলে এখানে? আমি এখানে ভর্তি হয়েছি আজকে। মা বাবার থেকে দূরে থাকতে মন চাইতেছে না, তাই এখানে এসে পড়ছি। ও আচ্ছা, তা তুমি আমার নাম জানলে কিভাবে? আমি তোমার নাম না সবকিছু জানি, বাবাকে বলে সব খবর নিছি। এখন তোমার ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। আমি নাবিলাকে নিয়ে নীল আর নিধি, রাহাত, ফারিয়াদের কাছে গেলাম। ওই
তোদের বাবু সোনা তামারূপা শেষ হইছে? তুই এখানে? কেন, কি হইছে? কিছু না। তখনই ফারিয়া বলল, এটা কে, তোর গার্লফ্রেন্ড নাকি? পর্ব 6। ধরো, এটা নিউ ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হতে যাব কেন? শুধু ফ্রেন্ড নাকি আরো অন্য কিছু? শুধুই ফ্রেন্ড, ওর সাথে পরিচয় হ। আমি নাবিলাকে পরিচিত করাইয়া দিলাম। কি আপনি রিয়াজ স্যারের মেয়ে? আমি তোমাদের ফ্রেন্ড, সো তুই করে বলবে। আপনি কোথায় আর আমরা কোথায়? আপনি কি করে আমাদের ফ্রেন্ড হবেন? ফ্রেন্ড কখনো অবস্থান নির্ধারণ করে না। তাহলে আজকে থেকে ফ্রেন্ড? তাহলে আপনি না শুধু তুই করে বলবে। এখন সবাই ক্লাসে যাই। সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে সবাই বেঞ্চে বসলাম। নাবিলা সবার সাথে কথা বলতেছে। কিছুক্ষণের মধ্যেই নাবিলা সবার সাথে পরিচিত হয়ে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসে নাবিলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। নাবিলার পরিচয় দিতেই সবাই নাবিলার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে, এখন সবাই বাসায় যাবি। ওই শালা, বাসায় যাবি মানে? পার্টির কথা কি মনে নাই? ও হ্যাঁ, চল আমাদের দুজনের পকেট খালি করতে। তুমি যাবে। নাবিলাকে উদ্দেশ্য করে বললাম। তুমি চাইলে আমি কেন যাব না? তারপর নাবিলা ওর গার্ডদের উদ্দেশ্য করে বলল, আপনারা সবাই চলে যান, আমি প্রিন্সকে নিয়ে আসব। ম্যাম, আপনার যদি কোনো কিছু হয়? প্রিন্স থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা যান, আমি ঠিক বাসায় চলে আসব। জি ম্যাম। চলো সবাই। আমরা সবাই নাবিলার গাড়িতে করে একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে একটা ছোট পার্টি করে সবাই বের হলাম। তোরা এখন যা, আমি প্রিন্সকে নিয়ে বাসায় যাইতেছি। তখনই ফারিয়া নাবিলার কানে কানে কি যেন বলল। নাবিলা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তখনই রাহাত আমার কানে কানে বলল, মামা তলে তলে কাম চালাও। শালা, আমি আবার কি কাম চালাই? সবই বুঝি কেমন কাম চালাইতেছো, আমাদের সামনে কচি খোকা সাজো। মানে? আমাকে কিছু বলতে না দিয়ে নিধি বলল, ওই তোর কানে কানে কি বলিস? কিছু না, প্রিন্সকে বলতেছি সাবধানে নিয়ে যেতে। তা আর বলতে, প্রিন্স তো পারলে নাবিলাকে কোলে করে নিয়ে যাবে, শত হলো প্রিন্সের বলে কথা। ফারিয়াকে আর বলতে না দিয়ে নাবিলা বলল, এখন তোরা যা, আমরা বাসায় যাই। ওরা চলে যেতেছে। আমি আর নাবিলা গিয়ে গাড়িতে বসলাম। গাড়িতে বসতেই, তুমি গাড়ি চালাও। আমি কেন গাড়ি চালাবো? আমি তো গাড়ি চালাইতে পারি না। আমি জানি তুমি গাড়ি চালাইতে পারো কিনা, আর কেমন গাড়ি চালাও। তাহলে তুমি সব জানো? এখন গাড়ি চালাও। আমি গাড়ি চালিয়ে কিছু দূর আসতেই নাবিলা বলল, প্রিন্স একটা কথা বলি। বলো। তুমি এসব সিগারেট কেন খাও? এটা জানা জরুরি? বলো। নিজের দুঃখ দূর করার জন্য খাই। মানে? মা বাবার দুঃখ কষ্ট দূর করার জন্য। মা বাবার কথা যখন মনে পড়ে তখনই সেই কথাটা ভোলার জন্য। সরি, আমি ওই কথা বলতে চাই নাই। ইটস ওকে। তুমি আজকে থেকে আর সিগারেট খাবে না, জানো না সিগারেট খেলে ক্ষতি হয়? জানি। তাহলে খাও কেন? আজকে থেকে আর খাবে না। চেষ্টা করব। চেষ্টা না, তুমি আর খাবে না। বলো, আমাকে কথা দাও। মানুষ তো চাইলে নিজের অভ্যাসটা সহজে পরিবর্তন করতে পারে না, তাই আমাকে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতে হবে। তুমি বাইক রেস আর মারামারি এগুলো ছেড়ে দিতে হবে। সরি নাবিলা, আমি এগুলো ছাড়তে পারবো না। এগুলো আমার লাইফের প্রিয় জিনিস। এগুলোতে অনেক রিস্ক, এগুলোতে তোমার কোনো ক্ষতি হতে পারে। আশা করি আল্লাহর কৃপায় আমার কোনো ক্ষতি হবে না। এখন তোমার বাসায় দিয়ে আসি? না, আগে তোমার বাসায় চলো, ওখানে তোমাকে দিয়ে আমি বাসায় যাব। তোমার একা যাওয়ার দরকার নেই, আমি তোমাকে দিয়ে আসব। কিন্তু তুমি আসবে কিভাবে? কোনো সিএনজি বা বাস দিয়ে চলে আসব।
কেন আমাদের বাসায় এতগুলো গাড়ি থাকতে তুমি কেন এগুলো দিয়ে বাসায় যাবে? তুমি গাড়ি দিয়ে যাবে? তোমাকে আমাদের গাড়ি দিয়ে তোমার বাসায় তোমাকে ড্রাইভার পৌঁছে দিবে। তার দরকার নেই, আমি যেতে পারবো। চুপ, বেশি কথা বলবে না। তোমাকে দিয়ে আসবে বলছি, দিয়ে আসবে, আর কোনো কথা না। কথা বলতে বলতে নাবিলাদের বাসায় এসে গেলাম। নাবিলাদের বাসায় এসে দেখি অনেক বড় বাড়ি, চারদিকে গার্ড দাঁড়া করা। আর নাবিলা গাড়ি থেকে নেমে আমাকে বলল, ভিতরে চলো, মা বাবার সাথে পরিচয় করাই দেই। না আজকে না, অন্য একদিন পরিচিত হব। আরে আসো না আজকে। বললাম তো অন্য একদিন আসবো, আজকে আমার একটা কাজ আছে, আজকে যাই। দাঁড়াও, ড্রাইভার নিয়ে যাও। তুমি আবার একা গেলে গাড়ি বেশি স্পিডে চালাইবা। সমস্যা নাই, গাড়ির কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেব, টেনশন করা লাগবে না। নাবিলা আমার হাত ধরে বলল, আমি গাড়ির চিন্তা করছি না, আমি তোমার চিন্তা করতেছি। স্পিডে গাড়ি চালাইলে যদি আবার তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচব? তুমি কি নিয়ে বাঁচবে মানে? কিছু না বলে নাবিলা একজন লোককে ডাক দিল। লোকটা গাড়ির কাছে আসতেই, প্রিন্সকে সোজা ওর বাসায় পৌঁছে দিবেন। গাড়ি সাবধানে চালাবেন যাতে ওর কিছু না হয়। ওর যদি কিছু হয় তাহলে আপনাকে দেখিয়েন। জি ম্যাম। বাই, কালকে দেখা হবে। বাই। ড্রাইভার আমাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় গিয়ে ড্রাইভার চলে গেল, আর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ফোন বাজতেছে। ফোন তুলে দেখি আননোন নাম্বার থেকে কল। রিসিভ করতেই বলল, ওই এতক্ষণ ফোন রিসিভ করস নাই কেন? কে আপনি? নাবিলা। ও তুমি? তাড়াতাড়ি দরজা খুলো, ভিতরে ঢুকবো। মানে আমার দরজা খোলার সাথে তোমার ভেতরে ঢোকার মানে কি? আমি তোমার বাসার বাইরে কখন থেকে দাঁড়ায় আছি। কি? তাড়াতাড়ি দরজা খুলো। আমি গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুললাম। দরজা খুলে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে নাবিলা আমার কলার ধরে ফেলল। এতে নাবিলা একেবারে আমার কাছে চলে আসলো, তাই গরম নিঃশ্বাস আমার গায়ে পড়তেছে। ওই আমি কখন থেকে দাঁড়িয়ে তোমাকে কল দিতেছি, তুমি কল রিসিভই করতেছো না কেন? আসলে আমি ঘুমিয়েছিলাম তো। এত ঘুম কিসের তোমার? আসলে ঘুমিয়ে থাকলে আমার হুঁশ থাকে না। এবার কলারটা ছাড়ো, না হলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। কেন, কি করবা? নাবিলা আরো শক্ত করে কলার ধরে বলল, আমি নিজেও জানি না, এবার ছাড়ো। বলে আমি জোর করে ছাড়িয়ে নিলাম। যাও, এবার ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে খাবো। নাবিলা দুটো খাবারের প্যাকেট বের করে বলল, এগুলো কি? আমি না জানার ভান করে বললাম, কেন, দেখতেই পারতেছো খাবার আমি রান্না করে আনছি। কি? তুমি আবার খাবার রান্না করছো? বিশ্বাস হয় না। কেন, আমি কি খাবার রান্না করতে পারি না নাকি? আমি সব কিছু পারি। তাই নাকি? তা আর কি কি পারো? সব আমাকে বিয়ে করলে জানতে পারবে। বিড়বিড় করে কি বলতেছ? কিছু না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবো। যাইতেছি, তুমি বসো এখানে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি নাবিলা রুমটা গুছিয়ে ফেলতেছে। আরে তুমি কেন এগুলো করতেছো? আমি এগুলো নিজে করতে পারবো। চুপ, বেশি কথা বলবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। নাবিলা রুমটা পরিষ্কার করতে করতে বলল, কিন্তু। কোনো কিন্তু না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। নাবিলাকে দেখে এখন মনে হচ্ছে না যে নাবিলা এত বড়লোক ঘরের মেয়ে। নাবিলা ঘর পরিষ্কার করতে করতে একটা সিগারেটের প্যাকেট দেখে বলল, তুমি কালকে আবার সিগারেট খেয়েছো? সত্যি বলছি, এগুলো অনেক আগের প্যাকেট। বিশ্বাস করলাম তোমাকে, কিন্তু তোমার বাসায় যেন আর সিগারেটের প্যাকেট না দেখি। নাবিলা জানালা দিয়ে সিগারেটের প্যাকেটগুলো ফেলে দিল।
কিছুক্ষণের মধ্যেই নাবিলা রুম পরিষ্কার করে ফেলল, কারণ রুমে বেশি ময়লা ছিল না বলে পরিষ্কার করতে বেশি সময় লাগেনি। রুম পরিষ্কার করার পর নাবিলা আমাকে বলল, চলো খেয়ে নিই। আচ্ছা, তুমি এত কিছু কই থেকে শিখছো? মানে খাবার রান্না করা, তারপর এই কাজগুলো? তুমি মনে করছো আমি শহরে জন্মেছি বলে কিছু পারি না? আমি সব রাজশাহী গিয়ে শিখছি। তা তুমি তো এগুলো না শিখলেও পারতে। আই মিন, তোমার যত টাকা তা দিয়ে তো অনেক চাকর বাকর রাখতে পারতে। এগুলো শেখার দরকার কি? এগুলো শিখছি তোমার জন্য। বিড়বিড় করে কি বলো? কিছু না, এখন কোনো কথা না বলে খাবার খাও। আমি আর নাবিলা খাবার খেয়ে রেডি হয়ে বের হলাম। বের হয়ে দেখি কোনো গার্ড নেই। তা দেখে আমি নাবিলাকে বললাম, তোমার সব গার্ডরা সবাই কই গেল? আমি সবাইকে বাসায় পাঠাইয়া দিছি। কেন? কারণ তোমার সাথে কলেজে যাব। এখন না হলে আমার সাথে যাবে, কিন্তু বাসায় যাওয়ার সময় কার সাথে যাবে? কেন, তোমার সাথে প্রতিদিন কলেজে যাব, তোমার সাথে প্রতিদিন কলেজ থেকে নিয়ে আসবে, বাসায় যাবে। মানে আমি কি তোমার স্পেশাল সিকিউরিটি নাকি? স্পেশাল সিকিউরিটি কেন হতে যাবে? তারপর থেকে বড় কিছু। মানে? এত মানে করো না। এখন এখানে এত কথা না বলে কলেজে যাবে কিনা বলো। কলেজে না যাইলে আর কই যাব? তাহলে আর কথা না বলে কি গাড়িতে উঠবা নাকি আরো কথা বলবা? গাড়িতে উঠো। আমি আর নাবিলা গাড়িতে উঠে বসলাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ গাড়ি চালানোর পর কলেজে পৌঁছালাম। কলেজে পৌঁছে দুজনে কলেজের ভিতরে ঢুকে দেখি রাহাত, নীল, ফারিয়া, নীলা সবাই দাঁড়িয়ে আছে। কিরে, তোরা ক্লাসের সময় হয়ে যাইতেছে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোদের জন্যই দাঁড়াইছিলাম মামা। তাহলে এখন তাড়াতাড়ি ক্লাসে চল। সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে রাহাত, আমি আর নীল একসাথে বসলাম। নাবিলাকে পেয়ে আমাদের এখন প্রায় ভুলেই গেছিস। কই, তোদের আবার কবে ভুলে গেলাম? নাবিলাকে পেয়ে আমাদের সাথে একবারে কথাই কম বলিস। শালা, তোরা এটা বলতে পারলি? আমরা রাহাত কিছু বলতে যাবে, তার আগে ক্লাসের স্যার চলে আসলো। তাই কোনো কথা না বলে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে আমি আর নাবিল বাসায় যাব। তখন রাহাত আর নীল শালা অনেক কিছু বলল। আমি ওদের কথায় কান না দিয়ে নাবিলাকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চালাইয়া কিছু দূর আসার পর নাবিলা বলল, আচ্ছা প্রিন্স, তোমার কেমন মেয়ে পছন্দ? কেন? এমনি বলো। মেয়েটা বেশি সুন্দর না হলেও চলবে, বাট মায়াবতী হতে হবে আর সব সময় আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা, তুমি এইসব জিজ্ঞেস করতেছো কেন? এমনি, এখন সাবধানে গাড়ি চালাও। আমি গাড়ি চালাইয়া নাবিলাদের বাসায় আসলাম। নাবিলাদের বাসায় এসে নাবিলা গাড়ি থেকে নেমে বলল, কালকে বাসার ভিতরে যাও নাই, আজকে বাসার ভিতরে যেতে হবে। আমি কি কোথাও চলে যেতেছি নাকি? অন্য একদিন বাসার ভিতরে যাব। কেন, আজকে যাইলে সমস্যা কি? সমস্যা নাই, তবে অন্য একদিন যাব। আজকে একটু কাজ আছে। তোমার এত কি কাজ আছে? অনেক কাজ আছে, এখন যাই। দাঁড়াও। নাবিলা কালকের ড্রাইভারটাকে ডেকে আমাকে বাসায় দিয়ে আসতে বলল। ড্রাইভার আমাকে বাসায় দিয়ে চলে গেল। বিকেলবেলা ভালো লাগতেছে না, তাই একটু পার্কের দিকে গেলাম। পার্কে ঢুকে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা মেয়েকে 3জন ছেলে বিরক্ত করতেছে। তা দেখে আমি ওখানে গেলাম। এখানে কি হইতেছে? মেয়েটা আমাকে দেখে আমার পিছনে এসে বলল, ভাইয়া, এই ছেলেগুলো আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আজকে আমার গায়ে হাত দিয়েছে। ওই, তুই কে রে? আমাদের এখানে আসছস? জানোস আমার এখানে কত পাওয়ার? তুই এখান থেকে যা আর মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যা, আমরা আয়েশ করে নিজ বাসায় দিয়ে আসবো। ভাই, ও তো আপনাদের ছোট বোনের মতো, আর আপনারা ওকে এগুলো বলতেছেন? আপনাদের ছোট বোনকে আপনারা এগুলো বলতে পারতেন? হ্যাঁ, আরে তুই আবার কে রে? আমাকে জ্ঞান দিতে আসছস? ছেলেটা আমার কলার ধরে বলল, ভাই
কলার ছাড়েন, না হলে খারাপ হয়ে যাবে। কি করবি তুই, কি করবি? ছেলেটা আরো শক্ত করে কলার ধরে বলল, কলার না ছাড়লে এমন অবস্থা করব, জীবনে কারো কলার ধরা তো দূরের কথা, জীবনে কখনো খাড়া হয়ে দাঁড়াতেই পারবি না। কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? বলে ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি পড়ে গেলাম ধাক্কা দেওয়ার ফলে। আমার মাথায় রাগ উঠে গেল। আমি উঠে, তোর এত বড় সাহস, আমাকে ধাক্কা দেস, হ্যাঁ? বলে আমি ওকে মাইর দেওয়া শুরু করলাম। যেই ছেলেটা আমাকে ধাক্কা দিল ওকে ওই দুইটা ছেলের থেকে বেশি মারলাম, কারণ লিডার বলে কথা, তাই বেশি মারা লাগলো। ধাক্কা দিল ছেলেটাকে, মারতে মারতে আত্মারও করে ফেললাম। ওদেরকে মারা শেষ হতেই কোথা থেকে পুলিশ এসে পড়ল। তোর এত বড় সাহস, আমার এলাকায় মাস্তানি করিস? আঙ্কেল, আমি এখানে মাস্তানি করতেছি না। আমাকে আর কিছু বলতে না দিয়ে, চুপ, আমার এলাকায় মাস্তানিকে আবার না বলতেছস? এবার ওসি যাকে মারলাম তাকে দেখে বলল, ছেলেটাকে মেরে কি অবস্থা করলো? ওসি একজন পুলিশকে ডেকে বলল, এইটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, আর সাথে এই দুইটাকেও, আর ওইটাকে আমি দেখছি। আঙ্কেল, উনি যেই মেয়েটাকে আমি বাঁচালাম ওই মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে, ও বুঝেছি, তোমাকে ওই ফ্রিজিং করার চেষ্টা করতেছে। আসলে বকাটে ছেলেরা এমনই হয়, ওরা ফ্রিজিং আর মারামারি ছাড়া কিছুই বোঝে না। বাবা মা কখনো ভালো শিক্ষা দেয় নাই তো তাই। ওসি মেয়েটার সামনে ভাব নিয়ে বলল। ওসির কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। আঙ্কেল, আপনি ওকে ভুল বুঝছেন, ও তো। মেয়েটা কিছু বলার আগে আমি ওসিকে মারা শুরু করলাম। ওসিকে মারতে দেখে সব পুলিশ আমাকে ছাড়িয়ে নিল। ওসিকে মারার ফলে ওর মুখ থেকে রক্ত বের হলো। তোর এত বড় সাহস, ওসি স্যারের গায়ে হাত দিস? তোরা ওকে কিছুই বলবি না, ওই শালাকে আমি সাইজ করব। তোরা এই মেয়েটাকে বাসায় পৌঁছে দে। ওসি মুখের রক্ত মুছতে মুছতে বলল, আঙ্কেল আপনি। মেয়েটাকে এবারও কিছু বলতে দিল না। শালা ওসি কাউকে পুরো ব্যাপারটাও কইতে দেয় না। ওসির পোশাকে নামটা দেখলাম, ওসির নাম আদনান। সেই জন্যই তো ওসি অর্ধেকের বেশি কথা কাউকে বলতে দেয়। যাও, আমি এটাকে আজকে এমন শাস্তি করব, কখনো আর পুলিশের গায়ে হাত দেও তো দূরের কথা, কখনো মেয়েদের রিফ্রিজিং করবেও না। তুমি এখন যাও। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে ইশারায় চলে যেতে বললাম, কিন্তু মেয়েটা কি যেন বলে চলে গেল। আর এদিকে ওসি আমার গায়ে কলার ধরে বলল, ওকে আজকে থানায় নিয়ে কি করি? আমি ওসির থেকে নিজেকে ছাড়িয়ে নিজেই গিয়ে পুলিশের গাড়িতে বসলাম। তা দেখে ওসি আর পুলিশ অবাক হলো, আর মনে মনে বলতে লাগলো, পুলিশ কোনো লোককে ধরতে গেলে সেই লোক পালিয়ে যায়, আর এই ছেলে কিনা নিজে পুলিশের গাড়িতে গিয়ে বসলো। পুলিশ গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসলো। ওসি সোজা আমাকে নিয়ে জেলে ঢোকায় দিল। আমি জেলের ভেতর ঢুকে বসে আছি। কিছুক্ষণ পর ওসি আসলো, হাতে বড় একটা লাঠি নিয়ে। তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস, আজ তোর কি অবস্থা করি দেখ, আজ তোর কি অবস্থা করি। ওসি এটা বলে আমাকে মারা শুরু করলো। আমি মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়লাম। আর এদিকে নাবিলা রাতে আমার মোবাইলে কল দিয়েছে, কিন্তু ফোন রিসিভ করতেছে না। কিছুক্ষণ পর ওসি রিসিভ করলো। হ্যালো প্রিন্স, এতক্ষণ ফোন রিসিভ করো নাই কেন? আমি কোনো প্রিন্স না, আমার নাম আদনান। আসলে আমার মোবাইলটা পুলিশের কাছে ছিল। প্রিন্সের মোবাইলে আপনার কাছে আসলো কিভাবে? তাকে তোকে বলতে হবে নাকি? আর তুই যাকে প্রিন্স নাকি বলতেছিস, ওকে আমি জেলে ভর্তি করে রাখছি। কি? প্রিন্স জেলে মানে? আর আপনি কে? প্রিন্সকে আমি জেলে ভর্তি করে দিছি। কি তোর এত বড়? তুই প্রিন্সকে জেলে ঢুকাস? প্রিন্সের যদি কিছু হয় তাহলে তোর কি করব বুঝবি? তোর সাহস তো কম না, তুই থানার ওসিকে হুমকি দেস। তোর প্রিন্সকে তো আমি মেরে অজ্ঞান করে ফেললাম, এখন তুই কি করি দেখি। কি? তুই প্রিন্সকে মারছিস? দাঁড়া দেখবি আজকে তোর কি অবস্থা করি। নাবিলা ফোন কেটে দিয়ে গাড়ি আর গার্ড নিয়ে বের হয়ে পড়ল ওর বাবাকে বলে। আর ওদিকে আমার রাতে জ্ঞান ফিরে দেখি আমার সামনে একটা পুলিশ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর জামিন হয়েছে?
আমার জামিন করা শেষ। আমি ব্যথার কারণে ঠিকমতো কথা বলতেও পারতেছি না। ওই মেয়েটা যে বিকেলে তোর সাথে ছিল, যেখানে তুই ছেলেগুলোর মারতেছিস, ওইখানে সেই মেয়েটা এখন জেল থেকে বের হয়। আমি শোয়া থেকে উঠতে যাব, তখনই পড়ে যাই ব্যথার কারণে। আমি তাই পুলিশটাকে ডেকে বললাম, ভাই আমাকে একটু ধরে নিয়ে যাবেন, আমি হাঁটতে পারতেছি না। পুলিশটা আমাকে ধরে বলল, দেখ পুলিশের গায়ে হাত দিলে কি অবস্থা করে পুলিশ। আমি কোনো কিছু বললাম না। পুলিশটা আমাকে ধরে জেল থেকে বের করে আনলো। আমি বাইরে এসে দেখি মেয়েটা আরেকটা লোক চেয়ারে বসে আছে আর ওসির সাথে কথা বলতেছে। আমাকে পুলিশটা ওদের সামনে নিয়ে গেল। পুলিশের গায়ে হাত তোলার অপরাধ কি? আজকে এই ভদ্রলোক বলল, তাই তোকে? ওসি আর কিছু বলতে যাবে, তার আগে বাইরে থেকে কনস্টেবল এসে বলল, স্যার বাইরে 7টা গাড়ি আসছে। কেন? জানি না স্যার, আমি দেখতেছি পুলিশ স্টেশন গেট থেকে, তাই আপনাকে বললাম। চলো তো বাইরে গিয়ে দেখি। ওসি আর সব পুলিশ চলে গেল। আমাকে যে পুলিশটা ধরে জেল থেকে বের করলো, ও আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে চলে গেল। তখন মেয়েটা, মানে ওই মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইয়া আমার জন্য আজকে আপনার এই অবস্থা, আমার জন্য। আরে এটা একটা ভাইয়ের কর্তব্য, বোনকে সাহায্য করা। আর তাছাড়া আর তোমার এখানে কোনো দোষ নেই। আচ্ছা তোমার নাম কি? আমি ভালো করে কথা বলতে পারতেছি না। হ্যাঁ না, আপনারা? প্রিন্স, আমাকে একটু বাইরে নিয়ে যাও তো, দেখি কি হইতেছে বাইরে। ভাইয়া আপনি এই অবস্থায় যাওয়ার দরকার নাই। আমার কিছু হয় নাই, তুমি আমাকে একটু বাইরে নিয়ে যাও, একটু ধরে নাও। ভাইয়া। হেনা আমাকে ধরে বাইরে নিয়ে গেল। বাইরে এসে আমি গাড়িগুলো দেখে অবাক, কারণ গাড়িগুলো সব নাবিলার। নাবিলা জানলো কিভাবে যে আমি এখানে? নাবিলার গাড়ি থেকে নেমে দৌড়ে আমার কাছে আসলো। প্রিন্স তোমার এমন অবস্থা কে করছে? প্রিন্স তোমাকে কে মারছে? ওই মেয়েকে প্রিন্সকে তুই ধরছস কেন? আসলে আপু, প্রিন্স ভাইয়া আমাকে ধরে বাইরে আনতে বলছে। এখন ছাড়ো। নাবিলা হেনার থেকে আমাকে ছাড়িয়ে নিজে ধরে বলল, প্রিন্স তোমাকে কে মারছে? এখানকার ওসি কে? উনি ম্যাম। একজন পুলিশ ওসিকে দেখিয়ে বলল। নাবিলা ওসির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোর সাহস কম না? প্রিন্সের গায়ে হাত দিছস আর তুই আমাকে হুমকি দিছস না? তুই জানোস আমি কে? জানোস আমার বাবাকে? আমার বাবা রিয়াজ চৌধুরী, যে পুলিশ বাহিনীর প্রধান। তুই তার মেয়েকে হুমকি দিছস? ওসি তা শুনে অবাক হয়ে নাবিলার পায়ে পড়ে গেল। ম্যাম, আপনি আমাকে চিনতে পারেন নাই? ম্যাম আমাকে মাফ করে দিন। ম্যাম আমাকে কিছু করিয়েন না ম্যাম। শালা এতক্ষণ বাঘের মতো কথা বলতেছে, এখন বিলাই হইয়া গেছে। না, তুই প্রিন্সকে মারছস, তোর সাহস কম না? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। নাবিলা এটা বলে গার্ডদের মারতে বলল। গার্ডরা এসে ওসিকে মারা শুরু করলো। আর ওদিকে ওসি নাবিলা আর আমার পা ধরে চিল্লাইতেছে। ওসিকে গার্ডরা মারতে মারতে আত্মহত্যা করে ফেলছে। তখন আমি নাবিলাকে বললাম, নাবিলা ওকে এখন ছেড়ে দাও। আমি ভালো করে কথা বলতে পারলাম না। নাবিলা আমার কথা শুনে গার্ডদেরকে ওসিকে মারা বন্ধ করতে বলল। প্রিন্স তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার থেকে বেশি রক্ত বাহির হইতেছে। দাঁড়াও, আমার মোবাইল। একটা পুলিশ দৌড়ে মোবাইলটা নিয়ে আসলো। আমি মোবাইলটা নিয়ে, আপু তোমার নাম্বারটা দাও। আমি হেনাকে উদ্দেশ্য করে বললাম। তুমি ওর নাম্বার দিয়ে কি করবে? আমি পরে বলবো, আপু নাম্বারটা দাও। হেনা নাম্বারটা দিল। আমি নাম্বার নিলাম। নাবিলা আমাকে ধরে বাইরে নিয়ে আসলো। আমি নাবিলাকে বললাম, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও। না, তোমার হসপিটালে যাওয়ার দরকার নাই, আমাদের বাসায় চলো, ওখানে ডাক্তার আছে।
তোমাদের বাসায় কেন? হসপিটালে গেলেই তো হয়। তুমি এত কথা না বলে চলো, তোমার গায়ে থেকে বেশি ব্লিডিং হইতেছে। নাবিলা আমাকে নিয়ে গাড়িতে উঠল। এদিকে পুলিশেরা ভাবতেছে, এই শালাকে এত মারলো তাও কথা বলতেছে। ফিল্মের নায়ক যদি মরে যাওয়ার আধা ঘন্টা পরে জন্ম নিতে পারে, এইটা কেন? এত মারার পরেও কথা কইতে পারবো না। আর এদিকে আমাকে নাবিলা ওদের বাসার ভিতর নিয়ে গেল। প্রিন্সের এই অবস্থা কেমনে হলো? আমি মনে মনে বলতেছি, লোকটা আমাকে চিনলো কিভাবে? নাবিলা ওর বাবাকে সব খুলে বলল। তাড়াতাড়ি প্রিন্সকে এখানে শুয়ে দাও, আমি দেখতেছি। নাবিলাদের পারিবারিক ডক্টর। নাবিলা আমাকে বিছানায় শুয়ে দিল। ডক্টর তারপর আমাকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর একটা ইঞ্জেকশন দিল। আমার আর কিছুই মনে নেই, আমার চোখ বন্ধ হয়ে গেল। সকালবেলা আমি উঠে দেখি নাবিলা বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে। নাবিলাকে ঘুমিয়ে থাকতে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। নাবিলাকে ঘুমালে একদম বাচ্চাদের মতো লাগে। আমি যখন উঠতে যাব, গায়ের ব্যথার জন্য উঠতে পারতেছি না। এখনো গায়ে ব্যথা আছে আর গায়ে ব্যান্ডেজ। তখন নাবিলার ঘুম ভেঙে গেল। নাবিলা ঘুম ঘুম চোখে বলল, তোমার জ্ঞান ফিরছে, এখন কেমন লাগতেছে? ভালো। তুমি এখানে শুয়েছিলে কেন? এই তো একটু আগে আসছি। নাবিলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নাবিলা মিথ্যা বলতেছে, কিন্তু তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি সারা রাত একটু ঘুমাওনি। না কিছু না, এখন কি খাবে বলো? আমি কিছু খাবো না। খাবে না মানে? তোমাকে অবশ্যই কিছু খেতে হবে, না হলে ঔষধ খাবে কিভাবে? দাঁড়াও, তোমার জন্য বিরিয়ানি বানিয়ে আনি। তার দরকার নেই। চুপ, বেশি কথা বলবে না। তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। নাবিলা উঠে কিছু দূর গিয়ে আবার আমার কাছে এসে বলল, আচ্ছা কালকে তুমি ওই মেয়েটার নাম্বারটা কেন নিছো? ওই মেয়েটাকে বউ বানাবো বলে। কি বললা তুমি? নাবিলা আমার কলার ধরে। আমি তো মজা করছে, আসলে মেয়েটাকে ছোট বোন বানাবো ভাবতেছি। আর এবার ছাড়ো আমাকে, আমি অসুস্থ। নাবিলা কলারটা ছেড়ে দিল। কোনো মেয়েকে বউ বানানোর চিন্তা কোনোদিন করবা না। তাহলে বিয়ে করবো না নাকি? তখন কাটে তখন দেখা যাবে, এখন শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসি। নাবিলা চলে গেল। কতক্ষণ পর নাবিলার বাবা মা আসলো, আমার সাথে কতক্ষণ কথা বলে চলে গেল। নাবিলার বাবা মা চলে যাওয়ার কিছুক্ষণ পর নাবিলা আসলো হাতে বিরিয়ানির বাটি নিয়ে। এগুলোর কি দরকার ছিল? চুপ, বেশি কথা বলবে না, চুপচাপ হা করো। নাবিলা আমার মুখের কাছে খাবার দিয়ে, আমি নিজেই খেতে পারবো। চুপচাপ হা করো। নাবিলা আমাকে খাইয়ে দিতেছে। আমি নাবিলার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা তুমি আমার এত কেয়ার করো কেন? আমি পানি খেয়ে বললাম, তুমি কি কিছু বোঝো না নাকি? না, আমি আবার কি বুঝবো? বলে নাবিলা চলে যেতে যাবে। তখনই, কই যাও? এগুলো রেখে আসি। প্লেটগুলো দেখিয়ে বলল, আগে একটা কথা বলো। কি কথা? তোমার বাবা মা আমাকে কিভাবে চিনলো? আমি বলছি তোমার কথা। কি বলছো আমার কথা? নিজে বুঝে নাও কি বলছি। নাবিলা মুচকি হেসে চলে গেল। আমি আবুলের মতো বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর নাবিলা এখনো আসতেছে না। তখনই রাহাত, নীল, ফারিয়া, নিধি আর নাবিলা আসলো। ওদের দেখে আমি অবাক হলাম। ওরা জানলো কিভাবে আমি এখানে? নাবিলা ওদের বলল, তোরা প্রিন্সের সাথে কথা বল, আমি প্রিন্সের ঔষধ নিয়ে আসতেছি। নাবিলা এটা বলে চলে গেল। ওরা আমার কাছে আসলো। ওদের দেখে জিজ্ঞেস করলাম, তোরা এখানে কেন?
নাবিল আমাদের কল করে সব বলছে। তাছাড়া তোর শ্বশুর বাড়ি আমাদের আসতে মানা নাকি? শালা, জামাই আদর তো ভালো করে খাইতেছস। তোদের কথা কিছু বুঝতেছি না। এখন কষি খোকা সাজতেছস কেন? আমি কেন আর কিছু বলতে যাব তার আগে নাবিলা আসলো। নাবিলা আমাকে ওষুধ খাইয়ে দিল। তা দেখে ওরা মুস্কি মুস্কি হাসতেছে। রাহাত, নীল, নিধি, ফারিয়া আর কতক্ষণ কথা বলে চলে গেল। আর এদিকে নাবিলা আমার সব সময় খেয়াল রাখতেছে। এমন করে কেটে যায় 7 দিন। 7 দিনে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। তারপর থেকে কলেজে যাওয়া শুরু করি। কলেজে সবার সাথে আড্ডা আর নাবিলার সাথে ভালোভাবে সময় কাটে। এমন করে কয়েক মাস কেটে যাওয়ার পর নাবিলা একদিন আমাকে এসে বলল, প্রিন্স আমাকে উইশ করবে না? তোমাকে কেন উইশ করব না? উফ, তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আজকে আমার বার্থডে। সারা নিজের বার্থডের কথা নিজে কইতেছে। ওয়াও, হ্যাপি বার্থডে। আসলে আমি জানতাম না আজকে তোমার বার্থডে। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। নাবিলাকে রাহাত, নীল সবাই উইশ করলো। আজ তোদেরকে আমি যাকে ভালোবাসি তাকে দেখাবো। ভালোবাসার মানুষকে তো দেখতে পাইতেছি। দেখলে ভালো, চল ওকে তোদের সাথে পরিচয় করিয়ে দেই। আমরা কই যাবো? আর পরিচয় করে দিতে তো কোথাও যেতে হবে না, এখানেই করাইতে পারবি। না, আমার ভালোবাসার মানুষ সামনে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এখন তাড়াতাড়ি চল, আমার স্বপ্নের নায়িকা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে ফারিয়া আর কিছু বলতে যাবে, তার আগে নাবিলা ওকে চুপ হয়ে যেতে বলল। চল তোরা। নাবিলা, তুমিও চলো। না প্রিন্স, আমার ভালো লাগতেছে, আমি বাসায় যাব। নাবিলার চোখে দেখলাম স্পষ্ট পানি। তুমি চলো না। নাবিলা যেতে চাইছে না, কিন্তু আমি জোর করে নিয়ে যাইতেছি। নাবিলা আমাদের সাথে যাওয়ার সময় দেখতে পারলাম ওর চোখে পানি। আমি ওদেরকে নিয়ে একটু সামনে একটা আয়নার সামনে নিয়ে গেলাম। কি রে, এখানে আনলি কেন? এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আনছে। কই তোর গার্লফ্রেন্ড কই? ওই যে সামনে দেখো। আমি সামনে আয়নায় নাবিলার প্রতিচ্ছবিটা আঙুল দিয়ে দেখালাম। নাবিলা এটা দেখে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? নাবিলা কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, কি হলো পাগলি, এভাবে কান্না করো না, এবার তো থামো। নাবিলা এবার চোখের জল মুছে বলল, এটা সুখের কান্না। ও, কি এমন সুখের কান্না? এই যে তোমাকে নিজের করে পাইছি সারা জীবনের জন্য। তো আমি তোমার সারা জীবনের জন্য আছি। তুমি যখন বলছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন নিজেকে শেষ করে ফেলতে মন চাইতেছিল। মনে মনে ভাবতেছিলাম আজকে বাসায় গিয়ে নিজেকে শেষ করে ফেলবো। একটা থাপ্পড় দিব। আমাকে ছেড়ে চলে যাবে মানে? তুমিও তো প্রথমে বলছিলা তুমি অন্য এক মেয়েকে ভালোবাসো, বলছো কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দিব সেই জন্যই বলছি, আর তোমার জন্মদিনের গিফট হিসাবে। আর আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। দোস্ত, এখন তো রোমান্টিক কথা রাখ। কেন শালা, তোরা প্রেম করতি তখন আমি তোদের দেখেছি, এখন আমাদের দিকে কেন নজর দিতেছস? শালা, এখন গার্লফ্রেন্ড পেয়ে আমাদের প্রথম দিনে ভুলে যাইতেছে। শালা, তোদের আবার কখন ভুলে গেছে? তোমরা এখন এসব কথা রাখো। এখন চলো, সবাইকে ট্রিট দেবে প্রিন্স। আমি কেন ট্রিট দেব? বাহ, নতুন প্রেম করতেছস, ট্রিট দিবি না? আমি তোমাদের সবাইকে ট্রিট দেব আমার পক্ষ থেকে। দেখছস, ভাবে কতগুলো ভালো, আর তুই হালা কিপটা। ওই আমার হবু বরে কিপটা কইবি না। ওমারে, তুই তোর হবু বরকে এত ভালোবাসিস? খুব ভালোবাসি। এখন চলো। নাবিলা আর ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়, গিয়ে ওদের ট্রিট দেয়। গাড়িতে করে আমি আর নাবিলা বাসায় আসতেছি। প্লিজ, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। কেন? তোমাকে ছাড়া আমি একা থাকতে পারি না। আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। তোমার সব জিনিস আমি লোক দিয়ে নিয়ে আসব। এত ভালোবাসো আমাকে?
আমার বিয়ের আগে ঘর জামাই থাকার আশা নাই। চুপ, বেশি কথা বলবে না। আজকে থেকে আমাদের বাসায় থাকতে বলছি, থাকবে। তাহলে আমার একটা ইচ্ছা পূরণ হবে, ঘর জামাই থাইকা বউ পিটানোর। কি বললা? কিছু না। নাবিলা আমি নাবিলাদের বাসায় চলে আসলাম। নাবিলা বাসায় এসে ওর মা বাবাকে সব বলল। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আজই তোমাদের এঙ্গেজমেন্ট হবে। আঙ্কেল, এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট? চুপ, বেশি কথা বলবে না। তুমি আমার রুমে চলো। নাবিলা আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে, আর নাবিলার আম্মু আব্বু মুসকে বসকে হাসতেছে। নাবিলা আমাকে ওর রুমে এনে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নাবিলা আমাকে ধাক্কা মেরে আমার গায়ের উপর শুয়ে পড়ল। কি হলো, বুকের উপর শুয়ে পড়লে কেন? চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার বুকে শুয়ে থাকবো। বিয়ের পরে থাইকেও, এখন ওঠো। চুপচাপ শুয়ে থাকতে বলছি। আমি সারা জীবন তোমার বুকের উপর শুয়ে থাকবো। আগে ফ্রেশ হয়ে নেই এখনো। নাবিলা আমাকে আর কিছু বলতে না দিয়ে নাবিলা 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পরে নাবিলা ছেড়ে দিল। নাবিলা আর আমি দুজনে হাঁপাইতেছে। এভাবে কেউ করে? আর একটু হলে তো মরে যাইতাম। আমি করি। বিয়ের আগে আর করবে না? 100 বার করব। তুমিও একটু রোমান্টিক না? কেন? তুমিও একটু রোমান্টিক না? আমি কেমন রোমান্টিক দেখব নাকি? নাবিলাকে কাছে টেনে জড়িয়ে ধরে বললাম। নাবিলা আমার থেকে নিজে ছাড়িয়ে নিয়ে বলল, রোমান্টিকতা পরে দেখাই, এখন ফ্রেশ হয়ে নাও, আমি আসতেছি। নাবিলা ভেঙচি কেটে চলে গেল। আর এদিকে নাবিলা চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে বাইরে এসে মোবাইল টিপতেছে। কিছুক্ষণ পর নাবিলা কোথা থেকে যেন আসলো। কই গেছিলা? একটু বাইরে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাও। নাবিলা বাথরুমে চলে গেল, আর আমি মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর নীলা আসলো। আমি নীলাকে দেখে বললাম, তুমি এখানে? কেন, মামার বাসায় আসা নিষেধ নাকি? আর তাছাড়া আজকে নাবিলার বার্থডে, তাই আসলাম। না তা নয়। ও, কেমন আছো? ভালো। তুমি তো নিশ্চয়ই ভালো আছো নাবিলাকে নিয়ে? নাবিলা আমাকে অনেক ভালোবাসে। ঢং, সেই ভালোবাসা বেশি দিন থাকবে না। মানে এক্ষুনি বুঝে যাবে। এটা বলে নীলা নিজের জামায় হাত দেয়। তখন নাবিলা বাথরুম থেকে বের হলো। কিরে নীলা, তুই এখানে? তুই? নীলা নিজের জামার থেকে হাত সরিয়ে, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আর তোর এমন কণ্ঠ কেন? আর তুই এই রুমে কি করিস? কেন, আমার বোনের রুমে আমি আসতে পারবো না নাকি? আমি তো দুলা ভাইয়ের সাথে একটু দেখা। নীলা নাবিলাকে জড়িয়ে ধরে বলল, এখন যা। জামাই পাই এখন বোনরে ভুলে যাইতেছস? ওই তুই চুপচাপ যা, কিছুক্ষণ পর আসিস। কেন, এখন রোমান্স করবি নাকি? তুই বেশি কথা না বলে যা। যাইতেছি। নীলা চলে যাওয়ার সময় আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে মুচকি হেসে চলে গেল। নীলা চলে যাওয়ার পর নাবিলা আমার সাথে কতক্ষণ কথা বলল। সন্ধ্যাবেলা নাবিলাদের বাসা ঘুরে ঘুরে দেখতেছি। নাবিলাদের বাসাটা অনেক সুন্দর করে সাজানো, চারদিকে লাইট দিয়ে ভর্তি। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি। তখনই নাবিলা কল দিল। তুমি কই? এই তো বাসার ছাদের দিকে। আমার রুমে এসো তাড়াতাড়ি। আসতেছে। আমি ফোন কেটে নাবিলার রুমে গেলাম। কি জন্য ডাকছো? কি পরবো পার্টির জন্য। কেন, শাড়ি পরবা? তোমার কাছে নীল রঙের শাড়ি আছে? আছে। তাহলে সেটা পরো, আমি বাইরে থেকে আসতেছি। তুমি বাইরে যাবে মানে? তাহলে আমাকে শাড়ি পরিয়ে দাও। আমি কেন? তোমার আম্মুকে বলো পরায় দিতে। তোমাকে শাড়ি পরাই দিতে বলতেছি, দাও।
দিতেছে। আমি নাবিলাকে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরানোর পর নাবিলা বলল, এবার তুমি রেডি হয়ে নাও। আলমারি থেকে একটা নীল কোট, নীল শার্ট, নীল প্যান্ট আর একজোড়া নীল জুতা বের করে বলল, এগুলো কার জন্য? তোমার জন্য কিনছি আমি কয়েকদিন আগে। তুমি কিভাবে জানো আমার নীল কালার পছন্দ? বাহ, তোমার সম্বন্ধে সব জানি, আর তোমার কোন রং পছন্দ তা জানবো না? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নিলাম, কোট প্যান্ট শার্ট জুতো পরে। রেডি হয়ে আমরা দুজন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। সিঁড়ি দিয়ে নামার সময় সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে বলতেছে পারফেক্ট জুটি, দুজনকে অনেক মানাইছে। সবাই এই কথা বললেও নীলা একটু অন্যরকম ভাবে তাকিয়ে আছে। আমরা সিঁড়ি থেকে নামতেই রাহাত আর নীল, নিধি, ফারিয়া আমাদের কাছে এসে বলল, তোদের দুজনকে তো নায়ক নায়িকার মতো লাগতেছে। ওদের সাথে কথা বলে কিছুক্ষণ পর কেক কাটতে গেলাম। কেক কাটা শেষে নাবিলার বাবা আমাকে একটা রিং দিয়ে নাবিলার পার্টির সবার উদ্দেশ্যে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমার মেয়ের বার্থডে, সাথে মেহেদি হাসান প্রিন্সের সাথে ওর এঙ্গেজমেন্ট, কয়েকদিন পর তাদের বিয়ে। আমি নাবিলার সামনে বসে রিংটা নাবিলার আঙুলে পরিয়ে দিলাম। চারদিক থেকে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানালো। তারপর আমি আর নাবিলা স্টেজ থেকে নামলাম। অনেক লোক আমাদের আবার অভিনন্দন জানালো আর নাবিলাকে গিফট দিল। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষে নাবিলা আর আমি রুমে গেলাম। ঘুমানোর সময়, আমি কই ঘুমাও যাব আজকে? কেন এই রুমে? তাহলে তুমি কই ঘুমাবা? কেন এই রুমে? বিয়ের আগে একসাথে থাকবা মানে? কিছু হবে না, এবার শুয়ে পড়ো। কিন্তু আমি বালিশে ঘুমালে তুমি কই ঘুমাবা? তোমার বুকে। এবার কোনো কথা না বলে শুয়ে পড়ো। নাবিলা আমার বুকের ওপর শুয়ে পড়ল। আমিও নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালে উঠে নাস্তা করে কলেজে চলে গেলাম আমি আর নাবিলা। এমন করে 7 দিন কেটে গেল। একদিন নাবিলা বাইরে ছিল, আমি রুমে গেম খেলতেছি। তখনই নীলা কোথা থেকে যেন আসে আর এসে রুমের দরজাটা আটকিয়ে ফেলল। তোমাকে বলছি না তোমাদের ভালোবাসা বেশি দিন টিকবে না। এবার দেখবে আমি তোমাদের ভালোবাসা আমি কিভাবে শেষ করি। এইটা বলে নিজের জামায় হাত দেয়। তখনই আমি আমার মোবাইলের ক্যামেরাটা অন করে ফেললাম। নীলা জামার কতগুলো কাপড় ছিঁড়ে জোরে জোরে চিৎকার করতেছে, আর এদিকে বাইরে থেকে সবাই দরজা ধাক্কা দিতেছে। কিছুক্ষণ পর দরজাটা ভেঙে ফেলল। আমিও রেকর্ডিং অফ করে ফেললাম। দরজা খোলার পর নীলা ওর মা বাবার কাছে দৌড়ে গেল কান্না করতে করতে। মামি, প্রিন্স আমার সাথে জোর করে। নীলা অভিনয়ের কান্না করে বলল, প্রিন্স তুমি? নাবিলা কান্না করে দিল। সিসি প্রিন্স, আমার মেয়ে তোমাকে এত ভালোবাসে, তারপরে তুমি আমার মেয়ের ভালোবাসার মর্যাদা না দিয়ে। তোমার যদি এত শরীরের প্রয়োজন হতো আমাকে বলতে। নাবিলা, তুমি আমাকে বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ আছে। আমি নাবিলার হাত ধরে বললাম। নাবিলা ওর হাত আমার থেকে ছাড়িয়ে নিয়ে, তোর ওই নোংরা গায়ের স্পর্শ আমাকে করবি না। তোর মতো ছোট লোকের বাচ্চার শুধু শরীরের চিন্তা মাথায়। নাবিলা কান্না করতে করতে বলল, ঠাস, তুই যা বলার আমাকে নিয়ে বলবি, আমার মা বাবাকে নিয়ে কিচ্ছু বলবি না। আর আমি কতবার বলছি আমি ওর গায়ে হাত দেই নাই। তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? আমার মেয়ের গায়ে হাত তোলার পরিণাম এখনই বুঝবি। নাবিলার বাবা কতগুলো গার্ডদের ডেকে বলল। গার্ডরা এসে আমাকে রুমের বাইরে এনে মারতে শুরু করলো। আমি সব মার সহ্য করলাম। নাবিলার দিকে তাকিয়ে সব মার সহ্য করতেছি। আর এদিকে নাবিলা কান্না করতে করতে রুমের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর নাবিলা আসলো আর আমার কতগুলো জিনিস ব্যাগে করে নিয়ে, এবার থামো, ওকে আর মারিও না। নাবিলা কান্না করতে করতে বলল। গার্ডরা মারা থামিয়ে দিল। তোকে যেন আমার সামনে আর না দেখি।
যা এখান থেকে। নাবিলা আমার সব জিনিস আমার গায়ের উপর ছুঁড়ে মেরে বলল। আমি কোনো রকম উঠে আমার জিনিসগুলো নিয়ে নাবিলাকে বললাম, তুমি যখন আসল সত্যটা জানবে তখন আমাকে খুঁজবে, কিন্তু পাবে না আর কখনো। আমি নাবিলাকে উদ্দেশ্য করে বললাম, আর তুমিও কাজটা ভালো করো নাই, এর ফল তুমি পাবে। আমি এটা বলে নাবিলাদের বাসা থেকে কোনো রকম বের হয়ে মোবাইলটা দিয়ে একটা প্লেনের টিকিট কেটে একটা সিএনজি দিয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে ডক্টর দেখিয়ে রক্তমাখা কাপড়গুলো পাল্টিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে গিয়ে প্লেনে ওঠার আগে নাবিলাকে ভিডিওটা দিয়ে একটা ছোট্ট মেসেজ দিলাম, ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস থাকা জরুরি। তারপর সিমটা খুলে ভেঙে ফেললাম আর প্লেনে করে রওনা দিলাম নতুন জীবনের উদ্দেশ্যে।